আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব পারস্য উপসাগরের দিকে যদি তাকাই আমরা সেখানে যুদ্ধের দামামা দেখতে পাচ্ছি। সেখানে দেখেন যে যেই অবস্থা বিরাজমান চলতেছে, যেই সাজসজ্জা সেখানে তৈরি হচ্ছে, সেখানে দেখলে বোঝা যায় যে যুক্তরাষ্ট্র তার যেই সম্পূর্ণ রণপ্রস্তুতি সেগুলো নিতেছে ক্রমান্বয়ে। এখন আপনি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে যুক্তরাষ্ট্র তার যেই সামরিক সরঞ্জামাদি সেগুলোর উপস্থিতি বৃদ্ধি করতেছে কোথাও কোথাও। তারা সেখানে তাদের যেই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো সেগুলো নিয়ে আসতেছে, অত্যাধুনিক যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতেছে। উদ্দেশ্য একটাই, ইরানকে ঠেকানো, ইরানকে এখানে যে করে হোক ইরানের উপরে হয়তো একটা হামলা করা, মানে টার্গেট এটাই। এখন যুক্তরাষ্ট্র আসলে কি ইরানে হামলা করবে কি না, ইরান এই ক্ষেত্রে কী করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চেষ্টা করবো। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন গেল জুন মাসের দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং ইরানের ভিতরে যে সংঘাত চলেছিল, একটা সংঘাত হয়েছিল 12 দিনের। এই সংঘাতের ভিতরে যুক্তরাষ্ট্র সেখানে নাক গলাইছিল। যুক্তরাষ্ট্র এখানে এসে তাদের এই যে আপনার যে B2 বোমারু বিমান রয়েছে সেই বিমান 40 থেকে 45 বা 50 ঘন্টা উড়িয়ে এনে ইরানের উপরে হামলা করলো। সেখানে আমরা অনেকে তখন আলোচনা করেছিলাম যে যুক্তরাষ্ট্র তাদের ভারতীয় উপমহাদেশের বা ভারত মহাসাগরের কাছে থাকা যে দিয়াগো গার্সিয়া দ্বীপ রয়েছে সেই দ্বীপ থেকে গিয়ে হামলা করেছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে বা এই যে 2026 সালে এসে আবার ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যে সংঘাত তৈরি হতে চাচ্ছে বা তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে এসে দেখা যায় যে যুক্তরাষ্ট্র আসলে এখানে কি করবে, অনেকে এটা ভাবতেছে। আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যুক্তরাষ্ট্রের যেই হাবভাব বা যুক্তরাষ্ট্রের যেই অস্ত্রশস্ত্রের উপস্থিতি বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের যেই বক্তব্যগুলো যদি দেখেন, তাহলে দেখা যাচ্ছে যে তারা আসলে একটা যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। এখন ইরান এখানে মূলত ডিফেন্স মোডে বসে আছে, কেননা ইরান যেন এখানে হামলার পরে পাল্টা ব্যাপক পরিমাণে হামলা করবে, ইরান এত সক্ষমতা নাই। ইরানকে আপনি যদি দেখেন, ইরান হ্যাঁ কয়টা মিসাইল বানায়, সেগুলো ঠিক আছে, মিসাইল মেরে আপনার হয়তো সাময়িক কিছু জবাব দিবে, কিন্তু বাস্তবিক অর্থে যুক্তরাষ্ট্রের মতো এত সুপার পাওয়ারের সাথে ইরানের মতো একটা দেশ পেরে ওঠার মতো না। হ্যাঁ, তবে ইরান যেন একদম যেন মানে ওই যে ভেনিজুয়েলা স্টাইলে ছেড়ে দিবে এরকম না। আপনি দেখেন যুক্তরাষ্ট্র যেভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে গিয়েছিল, সেখানে যেভাবে একদম বিনা বাধায় ধরতে গেলে যেই একটা দেশের প্রেসিডেন্টকে উঠায় নিয়ে যেতে পেরেছে, হয়তো ইরানের ক্ষেত্রে এটা পারবে না। ইরানের ক্ষেত্রে হয়তো মানে ভেনিজুয়েলা হয়তো 2 ঘন্টা সময় লাগবে, ইরানের ক্ষেত্রে সেটা হয়তো 10 ঘন্টা সময় লাগতে পারে, মানে বিষয়টা এরকম। ভেনিজুয়েলা হয়তো 1 দিন সময় লাগলে ইরানের ক্ষেত্রে 5 দিন লাগতে পারে, বিষয়টা এরকম। কিন্তু ইরান মানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না, এইটাই কিন্তু বাস্তবতা। ইরান হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এখন আপনি দেখেন যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেত্রে যেই সমস্ত কথাগুলো বলে, আপনার সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প যে কথা বলেছেন যে ইরানের এখনও সময় আছে, ইরানের বসা উচিত, ইরানের আমাদের সাথে আলোচনা করা উচিত, ইরানের যেই সমস্ত অস্ত্রশস্ত্র আছে সেই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ধ্বংস করা উচিত, এরকম কথাবার্তা বলতেছে। এখন আপনি দেখেন বিশ্বটা কেমন একটা মানে মাইট ইজ রাইট কোয়ালিটিতে চলতেছে। আপনি দেখেন চীনের কাছে পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার কাছে পারমাণবিক অস্ত্র আছে, যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এছাড়া আরও অন্যান্য 3-4টা দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এমনকি অঘোষিতভাবে ইসরায়েলের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে। সেখানে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে, সেটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ। মানে বিষয়টা এরকম যে পৃথিবীতে আমি শক্তিধর, আমার কাছে অস্ত্র থাকবে আর কারো কাছে থাকবে না, বিষয়টা এরকম না। আপনি দেখেন ইরান কি করে, ইরানের উপর এত এত নিষেধাজ্ঞা, ইরান অনেক কিছু আমদানি করতে পারে না, নিজ দেশের ভিতরে খাদ্যের দাম বেশি, তারপরেও ইরান নিজের নিরাপত্তা রক্ষার্থে যা করে, যতটুকু করে, মানে অল্প কিছু তারা নিজস্ব প্রযুক্তিতে কিছু অস্ত্র উৎপাদন করতে চায়, সেখানেও যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। এখন বিশ্বে এরকম একটা বিষয় যে মাইট ইজ রাইট কোয়ালিটি চলতেছে, আমার জোর আছে, আমি যেটা করবো ওইটাই ঠিক, তোমরা এখানে কিছু করতে পারবে না। নয়তো আপনি দেখেন এই যে না, আমার নিরাপত্তার জন্য আমি অস্ত্র উৎপাদন করবো, ইরানের নিরাপত্তার জন্য ইরান অস্ত্র উৎপাদন করবে, সেটা কেন বাধা দেবে আরেকটা দেশ? এই প্রশ্ন বা এই উত্তর, মানে এই প্রশ্নের উত্তর কি কেউ কোনোদিন পাচ্ছে? কোনো সময় পাচ্ছে না। আপনি দেখেন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিবে নাম করে বিভিন্ন দেশে গিয়ে কতটুকু নিরাপত্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র সৌদি আরবের নিরাপত্তা দেয়, যুক্তরাষ্ট্র কাতারের নিরাপত্তা দেয়, আরও কিছু দেশের মধ্যপ্রাচ্যে বা আপনার
মিশরের নিরাপত্তা যুক্তরাষ্ট্র দেয়। আপনি দেখেন কিছুদিন আগে কাতারে কি হামলা হয় নাই? কাতারে ইসরায়েল হামলা করে নাই। যুক্তরাষ্ট্র যেহেতু পৃথিবীর বা বিশ্বের সুপার পাওয়ার হিসেবে মানে নাম্বার ওয়ান, হ্যাঁ, এই সুপার পাওয়ার সে কাতারের নিরাপত্তা দেওয়ার পরও সেখানে এই কাতারের উপরে কীভাবে ইসরায়েল আক্রমণ করে, এই প্রশ্নের উত্তর আছে। মানে যুক্তরাষ্ট্রের বিষয়গুলো এরকম, আপনারা যে জানবেন যে হ্যাঁ আমি তোমার নিরাপত্তা দিব, তোমার কাছ থেকে আমি টাকা নিব, কিন্তু আমার কোনো মানে মিত্র, আমার কোনো ঘনিষ্ঠ মিত্র যদি তোমার উপরে আক্রমণ করে, সেই ক্ষেত্রে আমি হয়তো আমার যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো আছে ওগুলো আমি, বা যে সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওগুলো আমি মানে নিষ্ক্রিয় করে রাখবো। বিষয়টা এরকম। এখন কালকে বললো যে ইরানের নিরাপত্তা দেবে, ইত্যাদি দেবে ইত্যাদি দেবে, ইরান সেই ভরসায় সব কিছু ছেড়ে দিল। ইসরায়েল যখন হামলা করবে যুক্তরাষ্ট্র সেই নিরাপত্তা দিবে না। আপনার সৌদি আরবের উপরে হুতিরা আক্রমণ করে না, করছে তো। আকাশ প্রতিরক্ষা, যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো কিছু সক্রিয় ছিল না? ছিল। কী কাজে আসছে? কিচ্ছু কাজে আসে না। অর্থাৎ এখানে তারা নিরাপত্তা দেওয়ার নাম করে তারা একটা মূলা ঝুলে রাখে যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, তোমরা তোমাদের যে সমস্ত কার্যক্রমগুলো আছে বা অস্ত্রশস্ত্র উৎপাদনের যে সমস্ত তোমাকে প্রক্রিয়াগুলো আছে এগুলো তোমরা বাদ দিয়ে দাও। এখন ইরান এই বিষয়টা মানে না, এই কারণে ইরান অবৈধ সেলের মতো কী করে নিজেরা কিছু অস্ত্রশস্ত্র উৎপাদন করে, এমনকি পারমাণবিক তাদের যে কর্মসূচি রয়েছে সেটাও তারা চালিয়ে যেতে চাচ্ছে। এখন ইরান তো ছয় বিশ্বশক্তির মাঝে যে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তারপর ফ্রান্স, এই সমস্ত দেশগুলোর সাথে মিলে তো আপনার যে তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটা তো মানে বন্ধ করার মতো মানে এরকম চুক্তি তারা 2015 সালের দিকে করেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে 2020 সালের আগে সম্ভবত 18, 19, 20-এর দিকে, এরকম 20-22 সালের দিকে, তখন কি করলো, এই যে তাদের যেই আপনার পারমাণবিক যে কর্মসূচি সেই মানে যে চুক্তি ছিল সেই চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরান সেনকার তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছে। এখন আবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আবার ইরানকে তাদের সেই পারমাণবিক যেই চুক্তি আছে সেই চুক্তিতে ফিরে যেতে বলতেছে। এখন আপনার ক্ষমতা আছে, আপনি নিজের মতো করে সব কিছু, আপনি যখন ইচ্ছা চুক্তি ভঙ্গ করবেন, যখন ইচ্ছা চুক্তি এখানে করতে বলবেন, এইটা আসলে হয় না। বিশ্ব একটা নিয়মতান্ত্রিকভাবে চলা উচিত, যেটা আসলে যুক্তরাষ্ট্র বর্তমানে সেই নিয়মের ভিতরে থাকে না বা নিয়মতান্ত্রিকভাবে করে না। আপনি কোন মানে দেখেন যুক্তরাষ্ট্র কোন মানে শক্তির বলে বা কোন আপনার কি বলে আইনের বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠে আনলো। আর ভেনেজুয়েলার কি মাজাভাঙ্গা, আপনি দেখেন ভেনেজুয়েলার মানে যিনি বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন তিনি বললেন মানে ক্ষমতা নেওয়ার পরে যেন আমাদের সর্বপ্রথম কাজ হবে নিকোলাস মাদুরোকে উদ্ধার করা, মাদুরোকে উদ্ধার করার আগ পর্যন্ত আমরা কোনো কিছুতে ছাড় দিব না, তারপরে সেই যুক্তরাষ্ট্রকেও আমরা ছাড় দিব না, এরকম কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সাথে আমরা হ্যাঁ প্রয়োজনে আমাদের মানে সংঘাতে লাগলে আমরা সংঘাতের দিকে যেতেও প্রস্তুত, কিন্তু আমরা মাদুরোকে উদ্ধার করব। কিন্তু আমরা দেখলাম এই যে যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে আসলেন মাদুরোর পরে, তিনি কি করলেন, যুক্তরাষ্ট্রের সাথে বসে ধরতে গেলে একদম আলোচনা করে তারা তাদের রাষ্ট্র পরিচালনা করতেছে। ডোনাল্ড ট্রাম্প তেল চাচ্ছে, তেল দিচ্ছে। তেল আপনার মনে করেন যে কি চীন বা রাশিয়া, চীনে যাবে না তেল, হ্যাঁ যাবে না, যুক্তরাষ্ট্রের কোম্পানি সেখানে প্রাধান্য পাচ্ছে। এভাবেই তো চলতেছে, যেটা মাদুরো দিতে চায়নি। এখন ইরানের ক্ষেত্রেও হয়তো এরকম করবে, হয়তো বড় রকমের আক্রমণ নাও করতে পারে, এটা ওই যে ভেনেজুয়েলার স্টাইলে হইতে পারে, যেই ক্ষেত্রে এরকম হবে যে মানে ইরানের সর্বোচ্চ নেতা যিনি আয়াতুল্লাহ আলী খামেনি রয়েছেন, খামেনিকে হয়তো হত্যা করার তাদের একটা প্ল্যান থাকতে পারে। এখন এই ক্ষেত্রে তারা সফল হবে বা ব্যর্থ হবে বা কত সহজে তারা সফল হবে সেগুলো আলাদা বিশ্লেষণ বা আলাদাভাবে করা যাবে। কিন্তু ভেনেজুয়েলার মতো এত সহজে, এত দ্রুত বা এত বিনা বাধায় এটা করতে পারবে না। কেননা ইরানের যারা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা দেয় তারা আইআরজিসি যে তাদের সক্ষমতা, ভালো সক্ষমতা রয়েছে, এটা আমরা জানি, আমরা সবাই জানি কম বেশি। এখন এই যে আপনার সেখানে যে পরিস্থিতি বিরাজমান, সর্বশেষ যে তথ্য আমরা পাচ্ছি সেখানে যে বিষয়টা আসছে যে যুক্তরাষ্ট্র ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছে। এখন যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিয়ে যায় তাহলে যুদ্ধটা আসলে অনিবার্য হয়ে পড়বে। কেননা ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে এই যে ইরান তার যে দেশের ভিতরে বা ইরান আসলে 15 দিনও টিকতে পারার সম্ভাবনা নাই। কেননা ইরানের একমাত্র পথ কিন্তু এই হরমুজ প্রণালী ব্যবহার করে তারা তাদের যে তেল গ্যাস যতটুকু পারে তারা রপ্তানি করে।
এখন এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আসলে ইরান মারাত্মক একটা সমস্যা পড়বে, এবং ইরানের ভিতরে থাকা যে সমস্ত এই যে সরকার বিরোধী শক্তিগুলো রয়েছে বা সাধারণ জনগণ যারা কিছুদিন আগেও সরকার বিরোধী ছিল, এই আন্দোলনগুলো আপনার আরও তুঙ্গে উঠবে। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি দামকি এমনকি হামলা করার প্রস্তুতি, হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া, অন্যদিকে নিজ দেশের ভিতরে ইরান চাপে থাকা, সব মিলে আসলে মানে সরকার চাপে থাকা, সব মিলে সেখানে হয়তো একটা পরিবর্তন হতে পারে। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির হয়তো বা কোনো মারাত্মক কোনো ঘটনা ঘটে যেতে পারে। এখন যুক্তরাষ্ট্র এখানে যেই সমস্ত আপনার অস্ত্র ব্যবহার করবে সেটা তো আমরা সবাই জানি। তাদের যে সর্বোচ্চ B2 বোমারু বিমান এমন আছে, সেই বোমারু বিমান আবারও এনে যদি বড় ধরনের সংঘাত হয়, পারমাণবিক স্থাপনায় হামলা করতে চাইবে, যাতে পরবর্তীতে ইরান আর এই সমস্ত মানে অস্ত্রশস্ত্র বা পারমাণবিক যে কর্মসূচি এগুলো মানে সক্রিয় করতে না পারে, এই চেষ্টা করতে চাইবে। এবং সেখানে ইরানকে ভেঙে যে সোভিয়েত ইউনিয়ন যেভাবে 1990 সালের দিকে ভাঙা হয়েছে, ওইভাবে হয়তো বা দেখা যাবে যে আপনার ওই স্টাইলে মানে একটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেন 14টা-15টা রাষ্ট্র তৈরি হয়েছে, এখন ওইভাবে ইরানকেও ভেঙে টুকরো টুকরো করে হয়তো বা দিতে পারে। তবে এটা হচ্ছে বড় ধরনের সংঘাত হলে। কিন্তু এর ভিতরে একটা খবর আমরা যেটা শুনেছি, ইরানের সাবেক রাষ্ট্রপতি আর পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত তারা নাকি যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছে, এই অভিযোগে তাদেরকে নাকি গৃহবন্দী করা হয়েছে। খবরটা আসলে কতটুকু সত্যতা রয়েছে সেটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি, তবে এরকম খবর আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে। এখন সাবেক রাষ্ট্রপতি বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারা যদি যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলায় থাকে বা কিছু করে, তাহলেও হয়তো বা অন্যের মানে তার মানে বোঝা যায় দেশের ভিতরে একটা পক্ষ সরকারের বিরুদ্ধে বা এই যে খমেনির যে শাসনতন্ত্র বা রয়েছে এটার বিরুদ্ধে রয়েছে, এটা বোঝা যায়। এখন যেহেতু দুইজনেরটা হয়তো ফাঁস হয়েছে, এই কারণে দুইজনকে ধরতে পারছে, কিন্তু আরও হয়তো অনেক গ্রুপ রয়েছে। এখন এখানে হয়তো বা রেজিম বা এই যে সরকার পরিবর্তন করে, সেখানে হয়তো বা যুক্তরাষ্ট্রপন্থী কাউকে হয়তো বসিয়ে দিতে পারে। আর যদি বড় ধরনের সংঘাত হয় সেই ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হবে, সেই ক্ষেত্রে নির্বিচারে সেখানে মানুষ মারা যাবে, এটা বলা যায়। এখন এই যে ভেনেজুয়েলা স্টাইলে যেহেতু সংক্ষেপে পারবে না, হয়তো বড় ধরনের মানে সংঘাতের সম্ভাবনাই বেশি। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখানে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সেখানে আপনি কী ধরনের অস্ত্র ব্যবহার করবেন, এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা কথা বলছে, নতুন একটা বিষয় বা একটা ডিভাইসের কথা সামনে নিয়ে আসছে, যেটা তাদের এরকম যে সেটার নাম আপনার ডিসকম্পোলেটর, সম্ভবত এরকম একটা শব্দ ব্যবহার করছেন। এই ডিসকম্পোলেটর হচ্ছে এরকম একটা রাডার সিস্টেম, যেটার মাধ্যমে তাই যে ভেনেজুয়েলাতে নাকি এটা কাজ করেছে, যেটা এরকম এই মানে এটার বিষয়ে তিনি বিস্তারিত বলেননি, কিন্তু বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ যেরকম আলোচনা করছেন বা বলেছেন, সেটা হচ্ছে এরকম ডিসকম্পোলেটরটা ওই যে আপনার যে স্যাটেলাইটের সাথে বা অন্যান্য যে মূল কমান্ড সেন্টার থেকে, মনে করেন ইরানের যেই মনে করেন আইআরজিসি, মনে করেন যদি মূল কমান্ড সেন্টারে থাকে, ধরে নিলাম আর কি, এখন মূল কমান্ড সেন্টার থেকে এই যে আইআরজিসির অন্য মানে সদস্যদেরকে নির্দেশ দিবে যে তোমাদের ওইখান থেকে বিমান আসছে, ওইখান দিয়ে শত্রু বিমান আসতেছে, তোমরা সেখানে হামলা করো, তোমরা সেখানে মিসাইল নিক্ষেপ করো। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু ওই মানে মূল কমান্ড থেকে ওই সৈন্যর কাছে না গিয়ে বা যেখান থেকে এই হামলা পরিচালনা হবে সেখানে না গিয়ে এই নির্দেশটা হয়তো যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে, এরকম মানে তাদেরকে সেখান থেকে স্যাটেলাইটের সাথে বা ডিসকানেক্ট করে দেবে বা দেখাবে, তাদের রাডারে দেখাবে যে হ্যাঁ ঠিক আছে, আকাশে সব ঠিক আছে, কোনো বিমান নাই, কিচ্ছু নাই, স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে সেখানে বিমান এসে হামলা করছে, মানে তাদেরকে বিভ্রান্ত করা আর কি মূলত, এরকম নাকি ডিসকম্পোলেটরটা। আবার এখানে এটার বিষয়ে আরেকটু বর্ণনাও করেছেন সামরিক বিশেষজ্ঞগণ, যেটা এরকম দেন এটার এত উচ্চ রেডিয়েশন বা উচ্চ আপনার ফ্রিকোয়েন্সি সম্পন্ন, এই উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন হওয়ার কারণে যদি সঠিক ব্যক্তির কাছেও যদি কমান্ড যায় যে তুমি হামলা করো, তোমার সেখান দিয়ে বিমান আসতেছে, হ্যাঁ, ওই ব্যক্তি হামলা করতে পারবে না, কারণ ওই ব্যক্তির আপনার ওই যে উচ্চ যেই ফ্রিকোয়েন্সির কারণে আপনার ওই ব্যক্তির মাথা ঘুরাবে, বমি বমি ভাব আসবে, অথবা তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণের মতো ঘটনাও নাকি ঘটতে পারে, এরকমভাবে বর্ণনা করেছেন। আসলে এখানে এটা মনে করেন যে এক প্রকার জৈব অস্ত্রের মতোই বলা যায়, যেটা ফ্রিকোয়েন্সি সম্পন্ন আর কি, এরকম অস্ত্র নাকি মানে এরকম প্রযুক্তি নাকি সেখানে ব্যবহার করবে। এবং যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী বা ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এটার বিষয়ে আমাকে আসলে বেশি বলতে দেওয়া হয়নি বা বেশি বলার নির্দেশ নাই। হ্যাঁ, এটা এরকম যে এটা আসলে এরকম অস্ত্র কারো কাছে নাই, তিনি এতটুকু কথা বলেছেন। হ্যাঁ,
এখন যদি এরকম অস্ত্র ব্যবহার করে বা এরকম আপনার এই প্রযুক্তি ব্যবহার করে এই ডিসকম্বোলেটরের মতো, তাহলে তো আসলে ইরানের ক্ষেত্রে আরও সমস্যা হবে বা বিশ্বের যে কোনো দেশের জন্য এটা সমস্যা হওয়ার কারণ বলে আমি মনে করি। এখন যদি সেখানে বড় ধরনের হামলা হয় তাহলে ইরান কতটুকু টিকতে পারবে সেই আলোচনা আসলে পরে। এখন যুক্তরাষ্ট্র যেভাবে তার যে সামরিক অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জামাদি যেভাবে সব কিছু সেটেল করেছে, সব কিছু গুটির চাল হিসাবে মানে সব দাবার গুটির মতো সাজায় রাখছে, এখন শুধুমাত্র চাল দেওয়া বাকি। এখন চাল দেওয়ার পরে প্রতিপক্ষ বা ইরান কিভাবে তার জবাব দেয়, তার পাল্টা চাল কতটুকু দিতে পারে সেটা এখন দেখার বিষয়। আর এখানে একটু বিষয় আছে চীন রাশিয়ার যে ভূমিকা। চীন রাশিয়া যদিও ইরানের পক্ষ হয়ে সরাসরি মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করবে না এটা কনফার্ম, তবে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, যুদ্ধ যদি মানে দীর্ঘদিন চলে, হ্যাঁ, ইরান যদি প্রাথমিক পর্যায়ে যদি টিকে যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা যুক্তরাষ্ট্র মানে চীন এবং রাশিয়া হয়তো সেখানে ইরানকে পরোক্ষভাবে সাপোর্ট দিবে বিভিন্ন অস্ত্রশস্ত্র বা সামরিক সরঞ্জামাদি অথবা গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করতে পারে। কিন্তু চীন এবং এই যে আপনার যদি দেখেন চীন বা ইরান বা চীন বা রাশিয়া এদের চীন রাশিয়ার সাথে ইরানের এমন কোনো চুক্তি নেই যে তারা সরাসরি এসে এই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বা প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর আমরা একটা বিষয় আসলে আমার সবসময় এখানে মানে জানতে ইচ্ছে করে, চীন এবং রাশিয়া আমরা দেখি যে অন্য অন্য দেশের মানে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব করে, তাদের বন্ধুকে বাঁচানোর জন্য তারা কিন্তু আসলে সরাসরি এগিয়ে যায় না। এটা তাদের কেন সেটা তারাই ভালো বুঝবে। হ্যাঁ, এখানে তারা সাপোর্ট নিয়ে যায় মানে পরবর্তী সময়ে। এখন এই যে যুক্তরাষ্ট্র এখন হামলা করবে যে একটা অবস্থা বিরাজমান, এখন এর আগে কেন তারা তাদের সেই গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো তাদের যেগুলো দিয়ে তারা যুক্তরাষ্ট্র বা এই যে আপনার অন্যান্য শত্রুকে ইরান কি মানে মোকাবেলা করবে এই অস্ত্রগুলো তারা কেন আগে পাঠায় না, তারা কেন যুদ্ধের পরে পাঠায়, আসলে এই বিষয়টা আসলে আমার সবসময় সন্দেহের মতো চোখে দেখতে হয়। হ্যাঁ, এই যে ভেনেজুয়েলার ক্ষেত্রে আপনি দেখেন ভেনেজুয়েলাকে যেন ট্রাম্প হামলা করবে, ভেনেজুয়েলাকে আক্রমণ করবে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সন্ত্রাসী করা, এরকম ঘটনাগুলো মানে হুমকি দামকিগুলো তো ট্রাম্প অনেক দিয়েছে। দেওয়ার পরে চীন রাশিয়া সেখানে তাদের বড় স্বার্থ রয়েছে, তারা মাদুরো সরকারকে সেখানে টিকিয়ে রাখতে চায়, এরকম খবরাখবর আমরা দেখেছি, তাই হ্যাঁ। কিন্তু তাদেরকে টিকিয়ে রাখার জন্য তারা কি সেখানে আপনার কি করেছে, মানে ভালো কোনো অস্ত্র দিচ্ছে এরকম কোনো তথ্য নাই, ভালো কোনো তাদের সৈন্য পাঠিয়েছে এরকম কোনো তথ্য নাই, মানে ভালো পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছে এরকম তথ্য নাই। এমনকি মাদুরোকে তুলে নেওয়ার পরে যেন চীন রাশিয়া ব্যাপকভাবে সরব হয়েছে সেটারও কোনো তথ্য নাই। বিষয়টা কেমন যেন আর কি। আর আপনি দেখেন এই যে এই দুইটা রাষ্ট্র আসলে শুধু নিজেদের ব্যবসায়িক স্বার্থগুলোই মনে হয় দেখে, আমার কাছে মনে হয় তাদের বন্ধুদের কী অবস্থা হলো না হলো সেই বিষয়টা তারা আসলে ওইভাবে দেখে না। আবার এটাও হইতে পারে তাদের ওরকম সমর্থনটা হয়তো বা যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে লাগানোর মতো বা যুক্তরাষ্ট্রের সাথে এই মুহূর্তে বড় ধরনের সংঘাতে যাওয়ার মতো হয়তো পরিস্থিতি নাই, এই জন্য তারা যায় না, এটাও হতে পারে। কারণ কোনটার কারণে যায় না সেটা হয়তো তারাই ভালো বুঝবে। যাক, ভালো থাকবেন সবাই, দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করছেন ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা, আমি ইনস্টাগ্রাম টিকটকে এনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।